আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি এবং আমাদের রাজ্য কমিটির সদস্য যিনি নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের কাজ করেন মাননীয় শিশির বাজোরিয়াজি এখানে এসেছিলাম। আমাদের রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি চিফ ইলেকশন অফিসার রয়েছেন সিনিয়র আইএস মনোজ আগরওয়ালের সঙ্গে কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার জন্য, দাবি জানানোর জন্য এবং আমাদের কিছু কোয়েরি ছিল সেটা জানার জন্য। প্রথমত আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এসআইআর সংক্রান্ত অনেকগুলি নির্দেশনামা দিয়েছেন এবং আজকেও কিছু নির্দেশ বা কিছু অর্ডারের মডিফিকেশন ইত্যাদি করেছেন। সেক্ষেত্রে আমরা এই সুপ্রিম কোর্টের পার্টটাতে এখানে যেতে চাই না। এ সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের থাকলে আমরা নিশ্চয়ই উত্তর দেব যে আমরা কি চোখে সুপ্রিম কোর্টের আজকের যে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ভাবছি বা দেখছি। আমরা সাধারণভাবে যেটা বলতে এখানে এসেছি, আমরা নদিয়া জেলার একটি অডিও জমা দিয়েছি, যে অডিওতে যেদিন ডকুমেন্ট আপলোডের শেষ দিন ছিল তারপরে এডিএম নদিয়া গিয়ে কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে প্রভাবিত করেছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের নামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, সেটা আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে সে অডিওটা পৌঁছে দিয়েছে। আমার মনে হয় না আর নতুন করে ওই অডিওটা শোনানোর জন্য, আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এবং মাননীয় শিশিরদা মিডিয়া গ্রুপে দরকার হলে দিয়ে দিচ্ছেন অডিওটা, আপনারা ওখান থেকে সম্পূর্ণ অডিওটা নিয়ে নেবেন। আমরা এই বিষয়ে বলেছি যে এই অডিওটা যদি সত্য হয়, ইলেকশন কমিশনের উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নদিয়া জেলার এডিএম এবং ডিএম এর বিরুদ্ধে। দ্বিতীয়, আমরা বলেছি যে সুপার টাইম যেসব অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হয়ে বসে আছেন, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আয়েশা রানী, আমাদের কলকাতার ক্ষেত্রে এর বাইরেও আরো কয়েকজন রয়েছেন যারা সুপার টাইম হয়ে বসে আছেন, ডিএম নর্থ 24 পরগনা, এদের নির্বাচন ঘোষণার আগে বা নির্বাচন ঘোষণার সাথে সাথে, এমসিসি চালু হওয়ার সাথে সাথে এদেরকে ডিইও থেকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়, আমরা বলেছি যে বিষয়ে যে ইআরও 294টা বিধানসভা কেন্দ্রে যারা ইআরও আছেন তাদের মধ্যে 225 জন ইআরও আছেন যারা ইলেকশন কমিশনের রুলস ভায়োলেশন করে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এ এসডিও সমমর্যাদার অথবা আইএস, মূলত এসডিও সমমর্যাদার অ্যাজ পার ক্যাডার রুলস, সেই 225টা বিধানসভা কেন্দ্রে যেখানে অন্যভাবে ইআরও রাখা হয়েছে, সেই ইআরওর তালিকা নমিনেশন ফাইলিং এর আগে চেঞ্জ করতে হবে। কারণ নমিনেশন ফাইলিং শুরু হয়ে গেলে ইআরও আর চেঞ্জ হয় না, তারা কাউন্টিং পর্যন্ত দায়িত্ব থাকেন, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্যন্ত, ডিক্লারেশন অফ দি রেজাল্ট অ্যান্ড হ্যান্ড ওভার টু দি সার্টিফিকেট। এই বিষয়গুলোর উপরে আমরা বলেছি, এই বিষয়গুলো হচ্ছে জেনারেল বিষয়। এর সঙ্গে সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত যে হস্তক্ষেপ বা রায় বা মন্তব্য বা অ্যাডভাইস বা অবজারভেশনের কোনো সম্পর্ক নেই। এটা ইলেকশন কমিশনের সংবিধান প্রদত্ত অধিকারের মধ্যে পড়ে, এই জায়গাটা আমরা বলেছি। এরপরে আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি, যদিও সিও সেখানে অথরিটি ছিলেন না বা ইলেকশন কমিশন, কিন্তু গতকাল
মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল, সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে, এক্স চিফ সেক্রেটারি মনোজ পন্ত যান কি করে? ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন এ মনোজ পন্তকে কেন গ্রেফতার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসিকে ইনফর্ম করুন, যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পন্ত কে হরিদাস পাল, তিনি কেন গতকাল কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। এই বিষয়ে আমরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছি, কারণ সুপ্রিম কোর্ট কাদের নিয়ে অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সমগ্র প্রক্রিয়াটি স্টেট লেভেলে করবেন তার গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু কোনো রিটায়ার্ড লোক বা এইরকম কন্ট্রাকচুয়াল রাজ্য সরকারের অ্যাডভাইসার কাম এমপ্লয়ি থাকতে পারেন না, কারণ আজকে মনোজ পন্তের কোনো লোকাস স্ট্যান্ডি সে অর্থে সরকারের নেই। এইটা আমরা গুরুতর অভিযোগের মধ্যে এইটা এনেছি। এর বিরুদ্ধে ব্যবস্থা যদি গ্রহণ না করেন আমরাও সিইসির দৃষ্টি আকর্ষণ করব এবং প্রয়োজন হলে আমরা এটা নিয়েও উচ্চতর আদালতে দৃষ্টি আকর্ষণ করব। আমরা অ্যাকশনের অপেক্ষায় আছি। সিও এখানে অ্যাকশন নিতে পারবেন না, কিন্তু থ্রু সিইসি এইটা পয়েন্ট আউট করার দরকার রয়েছে। যারা জুডিশিয়ারির পক্ষ থেকে বা হায়ার জুডিশিয়ারির পক্ষ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত, যাদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং যত্নবান হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আজকে আদালতে এত বোমাতঙ্ক, আজকে হুমকি ইমেল, সেখানে আপনারা কি বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে প্রথম চেষ্টা করা হয়, আমি যেটা গতকাল রায়দিঘি থেকে প্রকাশ করেছিলাম, লিয়াজো অফিসার নিয়োগ করার মাধ্যমে। লিয়াজো অফিসার তো নিয়োগ করার কোনো প্রভিশন নেই। সেক্ষেত্রে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। তারা এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত, এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএকে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে কি কোন রকম ভাবে পুলিশ কোনোভাবেই নিরপেক্ষ নয়। পুলিশ যা যা প্রত্যেক দিন করছে তার খণ্ডচিত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, গোটা রাজ্যে 163 ধারা আছে। এর আগের দিনও অসভ্যতামি দেখেছেন, আজকেও 12-14 জন 15 জনকে লোক নিয়ে সিও অফিসের সামনে আমরা মাত্র 2টি প্রাণী এখানে এসেছিলাম, তার মধ্যে একজন এলওপি, একজন সিনিয়র পলিটিশিয়ান। আমাদের সঙ্গে সামনে যেটা করেছে আপনারা দেখেছেন। এটা তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদেরকে মাইক ব্যবহার করতে দিচ্ছে, এদের জমায়েত করতে দিচ্ছে। তাই এইখানে যদি রাজভবনের কাছে, অ্যাসেম্বলির কাছে, সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্যানিং ভাগড়ে, শীতলকুচি সীতাইতে, বসিরহাটে সন্দেশখালিতে কি অবস্থা সহজেই অনুমেয়। তাহলে এই পরিস্থিতিতে কি বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে? করানোর চেষ্টা করতে হবে। বিজেপি তো লড়ছে, বিজেপি তো অন্য লোকেদের মতো হাল ছেড়ে দিয়ে, মাঠ ছেড়ে দিয়ে যায়নি। আমরা এদেরকে সরাবই। এর থেকেও খারাপ অবস্থা একটা সময় উত্তরপ্রদেশ, বিহারে ছিল, তার পরিবর্তন হয়েছে, সময় লেগেছে। এখানেও নরেন্দ্র মোদীজি বলে গেছেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে, বিহারে ছিল জঙ্গলরাজ,
এখানে চলছে মহাজঙ্গলরাজ। প্রতিবাদের ভাষা হিসেবে আপনাকে জুতো দেখাচ্ছে, জুতো ছুড়ছে, কি বলবেন? না না, এগুলো এদের ক্ষমতা হারানোর আতঙ্ক এবং এদের বিরোধী দলনেতা যে সঠিক জায়গায় আছে, এই তৃণমূলের যে আর্তনাদ, তৃণমূলের যে নোংরামি, এটা দেখছেন। এই অফিসটা তো আর বেশি দিন থাকবে না। ভারত সরকার শিপিং কর্পোরেশনে অফিস দিয়ে দিয়েছে। আমরা সেটাও সিওকে জানতে চাইলাম যে আপনার অফিসের সামনে নির্মল অবস্থা কবে ফিরবে। উনি বললেন 2-1 দিনের মধ্যেই আমরা শিফটিং করে নেব। ভারত সরকারের দেওয়া অফিস আমার প্রস্তুত হয়ে গেছে। এই কারণেই তো শুধু আমাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়নি, সিওকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিতে হয়েছে। আপনার কি মনে হয় এইভাবে বাহিনীকে দিয়ে সুষ্ঠু ভোট করানো? না, এক্ষুনি বলা যাবে না। জিপিএস থাকলে কি আছে, গাড়িটা কোথায় আছে। আপনাকে বলি, কোনো প্লেস অফ অকারেন্স যেখানে ঘটবে সেখানে যাওয়ার 3টে রাস্তা আছে। 5 মিনিটে যাওয়া যায়, 30 মিনিটে যাওয়া যায়, 90 মিনিটে যাওয়া যায়। ড্রাইভার যদি সিএপিএফ এর হাতে না থাকে, অফিসার যদি সিএপিএফ এর না থাকে, তাহলে যেখানে ঘটনা ঘটবে ওই 90 মিনিট ঘুরপথে যাওয়ার জায়গায় নিয়ে যাবে। তাতে জিপিএস এর সঙ্গে সম্পর্ক কি? জিপিএস এ কিছু হবে না। গাড়ির ড্রাইভারটা নিরপেক্ষ হতে হবে। আর ওই বাহিনীর যে লিড করবেন, সেই গাড়িতে কোনো এসআই বা এএসআই কে তোলা যাবে না মমতা পুলিশের, তাহলেই সবকিছু ঠিকঠাক হবে। কিন্তু এবারে ছাড়ার কোনো সিন নেই। আমরা এইসব কারোর উপর নির্ভর করে করব না। এই নির্বাচন রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা বাঙালি হিন্দুদের এবং আদিবাসীদের কার্যত শেষ নির্বাচন। আমরা নিজেরাও এবার লড়ে আমরা যা করার করব এবং যা হওয়ার হবে। কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক ফোকর রাখা হবে না। বিধানসভা নির্বাচন যদি 1, 2 বা 3 পর্বে হয়, তাহলে কি সেটা বিজেপির পক্ষে অ্যাডভান্টেজ হতে পারে? যদি বলছেন কেন, আগে নির্ঘণ্ট প্রকাশক মন্তব্য করব। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিজে চলে গেলেন, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে চলে গেলেন, তারপর এসআইআর নিয়ে একাধিকভাবে বিভিন্ন দাবি প্রকাশ করছেন। এতে তো কি আলটিমেটলি জটিলতা বাড়ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ল? জটিলতার দায় মুখ্যমন্ত্রী। আজকে বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরো 5 দিন সময় দিয়ে ইলেকশন কমিশনই বের করত, সব নিষ্পত্তি করে। যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী তথ্য কাগজপত্র বিতর্কিত বা সন্দেহজনক ভোটাররা স্যাটিসফাইড করতে পারবে। এখানে কোনো ব্যক্তির হাতে, তিনি জুডিশিয়াল থেকেই আসুন আর যেখান থেকে ইলেকশন কমিশনের হোক আর যারই হোক, এখানে পেপার তথ্য কথা বলবে। এবং এতে আজকে তৃণমূল কংগ্রেস পরপর 2টো রায়তেই সুপ্রিম কোর্টের, এবং তৃণমূল কংগ্রেস খুব সন্তোষ প্রকাশ করেছে। আজকেও তৃণমূল কংগ্রেসের প্রেস নোটে সন্তোষ প্রকাশ করেছে। তাই তৃণমূল কংগ্রেস আশা করব 28 তারিখের পরে বা সাপ্লিমেন্ট তালিকা বেরোনোর পরে বা না বেরোনোর জন্য তখনও সন্তোষ প্রকাশ করে ভোটার তালিকাকে ওয়েলকাম করে ভোটে যাবেন আপনারা। কারণ অন রেকর্ড আপনারা খুশি প্রকাশ করেছেন। যদিও আমরা জানি আপনাদের নিচের তলার কর্মী সমর্থকরা, র্যাঙ্ক এন্ড ফাইলরা, তারা যে হতাশায় ভুগছে, সেই হতাশা কাটানোর জন্য আপনারা এই আর্টিফিশিয়াল আইপ্যাকের তৈরি করে দেওয়া বিবৃতিটা প্রেসে এনেছেন। কিন্তু আজকে শুধু মাইক্রো অবজারভার নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু জেনারেল পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার নয়,
এই প্রথম ভোটার লিস্টেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনতে হচ্ছে। এর ফলে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে এই সামগ্রিকভাবে ভোটার তালিকার মতো একটি অত্যন্ত চলমান প্রক্রিয়া, 8টা এসআইআর হয়েছে, কখনো এই ধরনের অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি এবং কখনো এই ধরনের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনার ব্যবস্থা বিগত দিনে হয়নি। সব কিছুই মানুষ দেখছে এবং এরপরে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার এটি একটি অষ্টম আশ্চর্য। পশ্চিমবঙ্গের জন্য এটা লজ্জার দিক মনে করছেন যে ভিন রাজ্য থেকে অফিসার এনে কাজ করাতে হচ্ছে? পশ্চিমবঙ্গে কিছু আছে নাকি? পশ্চিমবঙ্গে কিছু আছে নাকি? আপনারা তো আগেই দেখেছেন সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল, তাদের রেলের এক্সামটা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য উড়িষ্যায় করছে। নর্থ ফ্রন্টিয়ারের এনএফআর এর পরীক্ষা কাটিয়ারে হচ্ছে, গৌহাটিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের ছেলেরা গিয়ে দিচ্ছে, কারণ এখানে পরীক্ষার হলের ভিতরে প্রশ্নপত্র বলে দেওয়া হয়, খাতা বদলে দেওয়া হয় অর্থের বিনিময়ে। পশ্চিমবঙ্গের যা গরিমা গৌরব ছিল সবটাই অনেক আগেই ভ্যানিশ হয়ে গেছে। ও বাংলা খতম, শেষ বাংলা। ওয়েলফেয়ারের যে মিটিং, সেই মিটিংয়ে ইতিমধ্যে পুলিশকে বলা হয়েছে ব্যালট চুরি করার কথা এবং পুলিশ যারা নিচুতলা পুলিশ কর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করছে, তারা ডিএ মুখী হওয়ার কথা বলছেন। সেই কি বলবেন? ভোট দিতে দিলে পুলিশ, সরকারি কর্মচারী, বেকার যুবক যুবতী শতকরা 90% তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে এবং বিজেপিকে ভোট দেবে। আর শতকরা 10% যে ভোট করবে যারা মূলত মুসলিমরা, একটা অংশ যারা বিজেপিকে মনে করে হিন্দুদের পার্টি, যদিও কেন্দ্রের সরকার বা বিজেপি সবাইকে নিয়ে চলার পক্ষপাতী, রাষ্ট্রবাদের পক্ষে, তারাও বিকল্প হিসেবে অন্য কাউকে হয়তো বেছে নেবে, তৃণমূলকে ভোট দেবে না। তাই তৃণমূল এসব করার চেষ্টা করবে। 21-24 যা করেছে এবারে করতে বিজেপি দেবে না। বিজেপি গত 2টি নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এবারে প্রথম থেকেই যত্নবান আছি। আমাদের যা যা করণীয় আমরা সেই কাজ করব এবং যথাসময়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত ঘোষণা করলে আমরা আমাদের মতামত, আমাদের দাবি, আমাদের পরামর্শ আমরা সঠিকভাবে দেব এবং সামনেও জনগণের সামনেও আনব। সুপ্রিম কোর্ট আজকে একাধিক গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছে, এইটা নিয়ে আপনার অবস্থানটা কি, কোন পয়েন্টে বলছেন বলুন? সুপ্রিম কোর্ট আজকে বলেছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতে বলেছেন যে এখানে অনেক সময় লাগবে, এই সংক্ষিপ্ত সময়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের চিফ জাস্টিসকে আপনাকে হেল্প চাইলে আপনাকে জুডিশিয়াল অফিসার দিয়ে হেল্প করতে হবে, এটা 1 নম্বর বলেছে। এবং বলেছে সাপ্লিমেন্টারি লিস্ট পাটে পাটেও ক্লিয়ার করা যেতে পারে এবং তার আরপি অ্যাক্টে তো সুপ্রিম কোর্ট ঢোকেনি, সিওকেই অ্যাপ্রুভ করে লিস্টটা পাবলিশ করতে হবে। সিদ্ধান্তটা জুডিশিয়াল অফিসারের 1 নম্বর। দ্বিতীয় নম্বর বলেছে যে 14 তারিখের আগে ইআরওদের কাছে কিছু যদি হার্ড কপি থাকে তাহলে জুডিশিয়াল অফিসারদেরকে তারা সেটা হ্যান্ডওভার করতে পারে, মানে এটা ম্যান্ডেটারি নয়। তারা ওই কাগজগুলো দেখে ওই 13টা কাগজের সঙ্গে যেটা বলেনি তা আমি বলছি, কারণ সেই কোন কাগজের ভিত্তিতে যাচাই বাছাই হবে, নাগরিকত্ব দেখা হবে, তিনি ভারতীয় হতে হবে, তাকে 18 বছর হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এই 3টে তো ক্রাইটেরিয়া। আপনি রিসেন্ট ডোমিসাইল সার্টিফিকেট দিলে নট অ্যাকসেপ্টেড, 15 বছর আগের সার্টিফিকেট লাগে। আরপি অ্যাক্ট তো বদলে দিতে পারবেন না, ওই তো কনস্টিটিউশনাল অ্যাক্ট। আপনি হঠাৎ করে 26 বছর পরে জন্মগ্রহণ করেছেন বলে দিতে পারবেন না।
26 দিন অন্তর অন্তর আপনার ছেলে হয়েছে, এটাও আপনি বলে দিতে পারবেন না। অতএব জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত পড়াশোনা করা লোক এবং সিনিয়র জাজ, তারা ন্যূনতম 3 বছরের বেশি অভিজ্ঞতা রাখতে বলেছে। দে আর ভেরি এক্সপিরিয়েন্স এবং তারা নিশ্চয়ই তথ্য এবং কাগজের ডকুমেন্টের বাইরে এদিক ওদিক করবেন না। এটা দ্বিতীয় জাজমেন্টে আছে কিছু। আর এই ইয়ারোদের 80% তারাও বেআইনি কাজ করতে চাইছেন না, কারণ ইতিমধ্যে 7 জন সাসপেন্ডেড, 4 জনের নামে এফআইআর হয়েছে, 3 জন ডিএম এর শাস্তির খাড়া ঝুলে রয়েছে। তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারেনি, মানিক ভট্টাচার্যকে বাঁচাতে পারেনি, অনুব্রতকে বাঁচাতে পারেনি, শাহজাহানকে এখনো বাঁচাতে পারছে না, ঠিক আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না। তাই তারাও, আমার বিশ্বাস, ভুল তথ্য, ফরজারি ডকুমেন্ট এগুলো জুডিশিয়াল অফিসারদেরকে হ্যান্ডওভার করবেন না। ওই অরবিন্দ মিনাদের মতো পায়দাস ডিএমদের কথায় এবং নন্দিনী চক্রবর্তীদের মতো স্তাবক চিফ সেক্রেটারিদের ধমকে, মমতা ব্যানার্জির কনস্পিরেসিতে এই ফাঁদে তারা পা দেবেন না। এটুকু আমি মনে করি এটা দ্বিতীয় জাজমেন্টের দ্বিতীয় দিক আছে। আর বাকি তো যা ছিল আগে তাই আছে। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তার পরে পরে সাপ্লিমেন্ট লিস্ট পার্ট পার্ট করে বেরোবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকে সমস্ত কোর্টগুলোতে আতঙ্কিত করার পিছনে বাংলাদেশি জামাতিরা থাকতে পারে, তদন্ত হওয়া দরকার। কলকাতা জঙ্গি ধরা পড়েছে শুভেন্দু দা, এবং এটা তো জঙ্গিদের হাব, এটা নিয়ে অস্বীকার করার উপায় নেই, নতুন নয়, ইটস নট নিউ। এই সরকারকে সরাতে হবে, নইলে সকলেরই জীবন বিপন্ন হবে।